প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমরা আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের কোর্স কোড 211905, কোর্সের নাম প্রধান বৈদেশিক সরকারসমূহ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স, লেকচার নাম্বার 8, লেকচার শিরোনাম ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান সম্পর্কে আলোচনা করব। আমি ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো, স্পেসিফিক আলোচ্য বিষয়গুলো হলো ফ্রান্স রাষ্ট্রের পরিচিতি, ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের প্রেক্ষাপট এবং 1958 সালের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য। ফ্রান্স হলো ইউরোপ মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র। এর সরকারি নাম ফ্রান্স প্রজাতন্ত্র। পশ্চিম ইউরোপের মেট্রোপলিটন ফ্রান্স এবং বিভিন্ন বিদেশি অঞ্চল নিয়ে ফ্রান্স গঠিত। আমরা এই মানচিত্রে দেখতে পাচ্ছি যে ফ্রান্সের মানচিত্রটা দেখতে পাচ্ছি। এই মানচিত্রে আমরা দেখি যে দক্ষিণে ভূমধ্যসাগর এবং দক্ষিণ পশ্চিমে আমরা দেখি অ্যান্ডোরা, স্পেন, এবং ফ্রান্সের পশ্চিমে রয়েছে বিস্কে উপসাগর। এর উত্তরে ইংলিশ চ্যানেল এবং ইংলিশ চ্যানেল পার হয়ে হলো যুক্তরাজ্য। এবং ফ্রান্সের মূল ভূখণ্ডটি মূলত ইউরোপের মূল ভূখণ্ডে পড়েছে। এর পূর্বের যে রাষ্ট্রগুলো রয়েছে তা হলো বেলজিয়াম, লুক্সেমবার্গ, জার্মানি, লিচেস্টাইন, সুইজারল্যান্ড, ইটালি ইত্যাদি রাষ্ট্র ফ্রান্সের পূর্ব দিকে রয়েছে। বিদেশি অঞ্চলসমূহের মধ্যে দক্ষিণ আমেরিকার ফ্রান্স গায়ানা এবং আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং ভারতীয় মহাসাগরের কয়েকটি দ্বীপ অন্তর্ভুক্ত হয়েছে। ফ্রান্সের মোট আয়তন 6,43,801 বর্গ কিলোমিটার, যা 2,48,573 বর্গ মাইল, এবং মোট জনসংখ্যা জুলাই 2019 পর্যন্ত হলো 6,70,00,000-এরও বেশি। আয়তনের দিক দিয়ে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, আর জনসংখ্যার দিক দিয়ে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ অগ্রসর জাতিসমূহের একটি। ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব রয়েছে। আমরা দেখি যে ফ্রান্সের যে রাজধানী প্যারিস, এটা একটা সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র। ফ্রান্স দীর্ঘকাল ধরে শিল্প, বিজ্ঞান এবং দর্শনের বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে। ফ্রান্স একটি উন্নত দেশ, যেখানে জিডিপির দিক থেকে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। ক্রয় সক্ষমতার দিক দিয়ে এটা বিশ্বের দশম বৃহত্তম। ফ্রান্স শিক্ষা, স্বাস্থ্যসেবা, আয়ু এবং মানব উন্নয়নের আন্তর্জাতিক র্যাঙ্কিংও খুব ভালো অবস্থানে রয়েছে। ফ্রান্সকে বৈশ্বিক বিষয়গুলোর একটি অন্যতম শক্তি হিসেবে বিবেচনা করা হয়। এটি আনুষ্ঠানিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং জাতিসংঘের 5টি নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের একটি হিসেবে এর ভেটো ক্ষমতা রয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোজোনের সদস্য, গ্রুপ 7 এর সদস্য, G7 যেটা শিল্পোন্নত দেশগুলোর একটা সংস্থা, তারও সদস্য, এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এবং লা ফ্রান্সোফোনি ইত্যাদি শীর্ষস্থানীয় সদস্য রাষ্ট্র। মানে এইসব সংস্থারও সে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভূমিকা রাখছে। ফ্রান্সকে আমরা পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান পড়তে গেলে এর প্রেক্ষাপট যদি আসে, আমরা 5টা প্রজাতন্ত্র পাই ফ্রান্সকে। এই পর্যন্ত 5টা প্রজাতন্ত্র। প্রথম প্রজাতন্ত্র আমরা দেখেছি যে ফরাসি বিপ্লব এর পর থেকে মাত্র 10 বছর পর্যন্ত এই প্রথম প্রজাতন্ত্রটি টিকে ছিল। তো 1789 সালে বাস্তিল চর, মানে ফ্রান্স বিপ্লবের পর থেকে
নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা দখলের মাধ্যমে এই এই অধ্যায়ের শেষ হয়। ফরাসি বিপ্লব 1791 সালে প্রজাতন্ত্র একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয়েছিল, কিন্তু পরের বছর রাজতন্ত্রকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং ব্রোমের বিপ্লবী মাসের 18 দিনে এবং 3 বছর পরে প্রথম সাম্রাজ্যের প্রতিষ্ঠার আগে নেপোলিয়নের ক্ষমতা দখলের পূর্ববর্তী আরো 3টি সংবিধান ছিল। এই সময় এই 10 বছরে আমরা বেশ কয়েকটা সংবিধান দেখি, কিন্তু সত্যিকার অর্থে এটা খুব কার্যকর একটা সংবিধান, কার্যকর একটা সংবিধান পায় না প্রথম প্রজাতন্ত্র। এই জন্য প্রথম প্রজাতন্ত্র টিকে নেই। এবং আমরা দেখেছি যে নেপোলিয়ন প্রথমে, যদিও নেপোলিয়ন একটা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার এসেছিলেন, কিন্তু পরবর্তীতে উনি নিজেই আবার রাজতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে এই প্রথম প্রজাতন্ত্রকে ধূলিসাৎ করে দেয়, বা প্রথম প্রজাতন্ত্র যে গতিটা ছিল এই গতিটা থামিয়ে দেয়। এবং এর সাথে সাথে ফ্রান্সের বিপ্লবের যে উন্মাদনাটাও থেমে যায়। আমরা দ্বিতীয় প্রজাতন্ত্র পাই 1848 সালে, এবং 1800 এটাও ঠিকই ছিল, দ্বিতীয় প্রজাতন্ত্র মাত্র 4 বছর টিকে ছিল। আমরা জানি যে 1930 সালে একটি বিপ্লবে ফরাসি সিংহাসন থেকে শেষ বোরবন রাজতন্ত্রকে সরিয়ে নিয়ে এসে তার জায়গায় হাউস অব অরলেন্সের লুই ফিলিপকে স্থান দেয়। ক্রমবর্ধমান বুর্জোয়া শ্রেণীর ক্রমবর্ধমান অসন্তোষ এবং নগর জনগোষ্ঠীর 1848 সালে প্যারিসে একটি বিপ্লব সৃষ্টি করেছিল। এর সাথে সাথে এই বিপ্লবের মাধ্যমেই দ্বিতীয় প্রজাতন্ত্রের সূচনা হয় এবং এই সময়ে পুরুষদের সার্বজনীন ভোটাধিকার ঘোষণা দেওয়া হয়। তবে মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর উপাদানগুলোর মধ্যে দ্বন্দ্ব প্রজাতন্ত্র সরকারকে অকার্যকর করে রেখেছিল। ঠিক এই বিপ্লবের ফলশ্রুতিতে আরেক নেপোলিয়ন উঠেছিল। আমরা প্রথম সম্রাট নেপোলিয়নের ভাতিজা লুই নেপোলিয়নকে দেখি। লুই নেপোলিয়ন 1852 সালে তৃতীয় সম্রাট হন এবং 1 দশকের বেশি সময় ধরে তিনি ফ্রান্সে একটা স্থিতিশীলতা এনে দিয়েছেন। লুই নেপোলিয়নের উত্থানের সাথে সাথে দ্বিতীয় প্রজাতন্ত্রেরও অবসান হয়। আমরা তৃতীয় প্রজাতন্ত্র পাই লুই নেপোলিয়নের পতনের পর। আমরা দেখেছি যে 1870 এবং 71 সালে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধে ফ্রান্সের একটা পরাজয় হয় এবং লুই নেপোলিয়ন এবং তার যে সাম্রাজ্য, দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের পতন ঘটে। এবং ওই সময় বেশ নানা ধরনের একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে আমরা দেখেছি যে প্যারি কমিউন ক্ষমতায় আসে। প্যারি কমিউন অল্প দিন, মাত্র 70-71 দিন ক্ষমতায় ছিলেন। তারপরে আমরা দেখি যে 1873 সালে এর 24 মে তারিখে তখনকার রাষ্ট্রপতি থিয়েরে ন্যাশনাল অ্যাসেম্বলির অনাস্থা প্রস্তাবের কারণে পদত্যাগ করেন এবং তার পরিবর্তে ম্যাকমাহান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচন হন। ম্যাকমাহান মূলত এই তৃতীয় প্রজাতন্ত্রটাকে একটা স্থিতিশীলতা এনে দেয় এবং তৃতীয় প্রজাতন্ত্রের একটা সংবিধান প্রদান করে। যদিও ম্যাকমাহান 1879 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, বাট এই প্রজাতন্ত্রটা এই 1940 সাল পর্যন্ত টিকে ছিল। 1940 সালের পরবর্তীতে পরের প্রজাতন্ত্র আসা আগ পর্যন্ত মূলত এই 65 বছর সময়কাল। আমরা তৃতীয় প্রজাতন্ত্র, ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র পাই 1770 থেকে 1870 থেকে 1940 সাল পর্যন্ত। আর তৃতীয় নেপোলিয়নের পতনের মাধ্যমে এই তৃতীয় প্রজাতন্ত্রের আমরা উত্থান দেখতে পাই। আমরা জানি যে 1870 এবং 71 সালে যে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধে ফ্রান্সের পরাজয় ঘটে এবং তৃতীয় নেপোলিয়ন এবং তার তৃতীয় ফরাসি সাম্রাজ্যের পতন ঘটে। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে তৎকালীন নানা ধরনের টার্মোয়েল চলে এবং আমরা প্যারি কমিউনকে আমরা এর মাঝখানে দেখি যে 70 দিনের মতো একটা শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, বা শাসন ব্যবস্থা, প্যারি কমিউনের শাসন ব্যবস্থা, এটা অনেকটা কমিউনিস্টের শাসন ব্যবস্থা টিকে ছিল। এবং 1873 সালের 24 মে তারিখে তৎকালীন রাষ্ট্রপতি থিয়েরে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার কারণে পদত্যাগ করেন এবং ম্যাকমাহান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই ম্যাকমাহান এর সময়ে
ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্রের সংবিধান প্রবর্তিত হয় এবং এই তৃতীয় প্রজাতন্ত্রের সংবিধান মোটামুটি এ পর্যন্ত কালের যতগুলো সংবিধান আমরা পেয়েছি তার হচ্ছে সবচেয়ে স্টেবল সংবিধান ছিল। এটা দীর্ঘ দীর্ঘ মানে 1940 সালের পর্যন্ত যদিও দেখি, তারপরেও কি এর প্রভাবটা কিছু হয়েছিল। আমরা ওই সময়টা কালটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলো এবং এই তৃতীয় প্রজাতন্ত্রের এর মোটামুটি একটা অবসান হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জানি যে ফ্রান্স তাকে জার্মানিকে দখল করে ফেলছিল, জার্মানিরা দখল করে ফেলছিল। এর ফলশ্রুতিতে এই তৃতীয় প্রজাতন্ত্রের পতন হয়। চতুর্থ প্রজাতন্ত্র সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আমরা জানি যে দ্বিতীয় যুদ্ধে ফ্রান্সকে একটা গভীরভাবে বিভক্ত করেছিল। পরাজিত ফ্রান্সকে জার্মানিদের দখলে নেয় একটি অঞ্চল এবং ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি মুক্ত ভাইকি জোনে বিভক্ত করা হয়েছিল, যেখানে মার্শাল পেতে জার্মানির প্রতি সহানুভূতিশীল একটা সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। 1940 সালের জুলাই থেকে আগস্ট 1946 সাল অবধি এই ফ্রান্সের এই একনায়কতন্ত্র মার্শাল পেতের নেতৃত্বে যে সরকারটা, ওই সরকারটা টিকে ছিল। আমরা এরপরে দেখি যে চার্লস দা গলের একটা উত্থান। চার্লস দা গল একটা প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং চার্লস দা গল 1944 সাল থেকে 1946 সাল পর্যন্ত যে জিপিআরএফ এর নেতৃত্ব দিয়েছিলেন, যা এটা সাময়িক একটা সরকার হিসেবে রোল প্লে করেছিলেন। তো 1946 সালে জানুয়ারিতে এই চার্লস দা গল পদত্যাগ করেন এবং ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল ফরাসির ফেলিক্স গুইন তার স্থলাভিষিক্ত হন এবং 1946 সালে প্রণীত সংবিধানটি 1958 সাল পর্যন্ত কার্যকর ছিল। এই সংবিধান কার্যকর কালে 20 বার মন্ত্রিসভার পদত্যাগ পরিবর্তন হয়। তো আমরা এটাতে বুঝতে পারছি যে চতুর্থ প্রজাতন্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে মাত্র 12 বছর থেকে ছিল। এই 12 বছরকে 20 বার একটা মন্ত্রিসভা পরিবর্তন হওয়ার ফলে শাসন ব্যবস্থা কতটুকু অস্থিতিশীল হয়েছিল। এই অস্থিতিশীলতার সাথে সাথে আরো কিছু এলিমেন্ট যোগ হয়েছিল। বিশেষ করে আমরা যদি দেখি যে এই আলজেরিয়ার সংকট এই মানে এই চতুর্থ প্রজাতন্ত্রের চূড়ান্ত ভাবে প্রথমের জন্য দায়ী। এবং এই সময় ফ্রান্স আমরা জানি যে এটা একটা প্রধান ঔপনিবেশিক শক্তি ছিল সারা বিশ্বে। এই সময়ে উপনিবেশগুলোতে সংঘাত এবং বিদ্রোহ ক্ষয়ক্ষতি প্রক্রিয়া শুরু হয়েছিল। বিশেষ করে ফরাসি পশ্চিম আফ্রিকা, ফরাসি ইন্দোচীন, ফরাসি আলজেরিয়া এই সময় ফ্রান্স ইউনিয়নের সীমিত ভোটাধিকার ব্যবস্থার অধীনে ফরাসি সংসদে প্রতিনিধি পাঠিয়েছিল। বিশেষত আলজেরিয়া বৃহত্তম ফরাসি উপনিবেশ জনগোষ্ঠী উপনিবেশ থাকা সত্ত্বেও মেট্রোপলিটন ফ্রান্স থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য ক্রমবর্ধমান চাপ দিচ্ছিল। আলজেরিয়ার যারা ফ্রান্সের সাথে থাকতে চেয়েছিল তাদের হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আরো জটিল হয় এবং আলজেরিয়ার যুদ্ধ কেবল একটি বিচ্ছিন্নিত আন্দোলনে পরিণত হয়নি, এটা গৃহযুদ্ধে রূপ লাভ করে। এই গৃহযুদ্ধের ফলশ্রুতিতে ফ্রান্সের অবস্থা আরো শোচনীয় হতে থাকে। এই প্রেক্ষাপটে এক দশক আগে এই রাজনীতি থেকে অবসর নেয়া চার্লস দা গল একটি নতুন জাতীয় সরকার গঠনের জন্য একটা আহ্বান জানিয়েছিলেন। আমরা জানি 1958 সালের 29 মে ফরাসি রাজনীতিবিদরা দা গলকে প্রধানমন্ত্রী হিসেবে একটি সরকার গঠন করার আহ্বান জানান এবং সাংবিধানিক সরকারকে উৎখাত করার পক্ষে সেনাবাহিনীর ইচ্ছা ছিল যে ফরাসি রাজনীতিতে একটা উল্লেখযোগ্য দিক। এই সময় ফরাসি সেনাবাহিনী চাচ্ছিল যে এটা অবস্থাটার একটা পরিবর্তন চাচ্ছিল। এই সেনাবাহিনীর সহায়তায় দা গল সরকার চতুর্থ প্রজাতন্ত্র বাতিল করে এবং 1958 সালে পঞ্চম প্রজাতন্ত্র ঘোষণার জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করে। এই ছিল আমাদের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের প্রেক্ষাপট। তো আমরা এই পর্যায়ে আমরা একটু আলোচনা করব পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ফ্রান্স সংবিধান একটা লিখিত সংবিধান, যা দা গলের নেতৃত্বে এই যে সরকার, সেই সরকারের এই সংবিধান লিখিত এই প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। আর এই সংবিধানে এটা বর্তমানে এখন পর্যন্ত টিকে রয়েছে। আমরা 1958 সালের সংবিধানে বর্তমান ফ্রান্সের সংবিধানটাই ওই সংবিধানটা। বর্তমান সংবিধানটা একটা প্রস্তাবনা এবং 16টা অধ্যায়, এর মধ্যে 17তম অধ্যায়টা বাতিল করা হয়েছে এবং এর
89টি অনুচ্ছেদ রয়েছে। সংবিধান খসড়া তৈরি করার জন্য দ্য গল সরকার একটি ছোট মন্ত্রিসভা কমিটি নিয়োগ করেছিল। খসড়াটি 39 সদস্য বিশিষ্ট একটি পরামর্শ কমিটি বিবেচনা করেছিল এবং কমিটি এটার পাঠ্য অনুমোদন করে এবং তারপর জনগণের অনুমোদনের জন্য একটি গণভোটও করা হয়েছিল এবং জনগণের অনুমতিতেই এই সংবিধানটা কার্যকর হয়। ফ্রান্সের সংবিধান হলো একটা দুষ্পরিবর্তনের সংবিধান। এটা সাধারণ আইনের ন্যায় এটা পরিবর্তন বা সংশোধন করা যায় না। এই আইনটা পরিবর্তন, সংবিধানটা পরিবর্তন করা কম্পারেটিভলি একটু জটিল পদ্ধতি অনুসরণ করা হয়। তো পার্লামেন্টের উভয় কক্ষের সম্মতি প্রয়োজন হয় এই সংবিধান পরিবর্তন করার জন্য। সংবিধান সংশোধনের জন্য শুধু এটা পার্লামেন্টের উভয় কক্ষের সম্মতি না, সাথে সাথে জনগণের সম্মতির জন্য এটা গণভোটের আয়োজন করতে হবে। গণভোটে যদি জনগণ অনুমোদন করে তারপরেই সংবিধান পরিবর্তন করা সম্ভব হয়। সুতরাং আমরা দেখছি যে ফ্রান্সের সংবিধান যেটা আছে সেটা সাধারণ আইন প্রণয়নের মতো পরিবর্তন করা যায় না, এটার জন্য বিশেষ পদ্ধতির প্রয়োজন হয়। ফরাসি সংবিধানের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ফরাসি সংবিধানের শুরুতে একটা প্রস্তাবনা রয়েছে। আমরা জানি যে বিশ্বের যত ভালো সংবিধান রয়েছে সেই সংবিধানের শুরুতে একটা ভালো প্রস্তাবনা থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে আমরা তদ্রুপ দেখেছিলাম, ছোট একটি প্রস্তাবনা আছে। ফরাসি সংবিধানে তদ্রুপ একটি প্রস্তাবনা রয়েছে। ফ্রান্স সংবিধানের প্রস্তাবনার মধ্যে আমরা যেটা উল্লেখযোগ্য একটা দিক যেটা আমরা দেখি যে ফরাসি বিপ্লবের যে ঘোষণাপত্র, যেখানে মানবাধিকার দিকে উচ্চকিত করা হয়েছে এবং জাতীয় সার্বভৌম নীতি, ওই বিপ্লবের যে ঘোষণা, সেই ঘোষণা প্রতিফলিত হয়েছে। সাম্য, মুক্তি, স্বাধীনতার যে বাণী বা ধ্বনি প্রতিধ্বনিত হয়ে দেখেছি আমরা ফরাসি বিপ্লব, সেটা আমরা এই প্রস্তাবের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের প্রস্তাবনায় আমরা দেখতে পাই। এবং 1946 সালের সংবিধান যদিও বাতিল হয়েছে, কিন্তু এর প্রস্তাবনাকে এই পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের প্রস্তাবনার সাথে সংযুক্ত করা হয়। এছাড়াও আমরা দেখি যে 2004 সালে যে পরিবেশ সনদ বর্ণিত নাগরিকের অধিকার কর্তব্যের সাথে ফরাসি জনগণের সম্পৃক্ততাকে একান্তভাবে ঘোষণা করে এই 2004 সালে যে পরিবেশ সনদের ঘোষণাগুলো এই ফরাসি সংবিধানের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। প্রস্তাবনার স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধের সাধারণ আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের বিদেশি অঞ্চলগুলোতে গণতন্ত্রের বিকাশের, জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি দেয়। যে কথাটা আমরা ইতিমধ্যে বলেছি যে ফরাসি সংবিধান যে কথাটা আমরা বলেছিলাম যে ফরাসি সংবিধান প্রস্তাবনার শুরুতেই আমরা ফরাসি বিপ্লবের যে বাণী, সেই বাণীটার প্রতিধ্বনিত আমরা এখানে হতে দিচ্ছি এবং গণতন্ত্রটাকে আপহোল্ড করার প্রচেষ্টা আমরা সংবিধানের প্রস্তাবনাতেই দেখিয়ে থাকি। রাষ্ট্রীয় নীতিগুলো ফরাসি সংবিধানের মধ্যে ইনক্লুড করা হয়েছে। আমরা জানি যে বাংলাদেশেও আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত আছে। তদ্রূপ ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে রাষ্ট্রীয় নীতিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান সংবিধানের প্রথম অনুচ্ছেদের ফ্রান্সের রাষ্ট্রীয় নীতি সমূহ বিবৃত হয়েছে এবং এখানে বলা হয়েছে যে ফ্রান্স একটা অবিভাজ্য, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সামাজিক প্রজাতন্ত্র হিসেবে একে ঘোষণা করা হয়। এছাড়া রাষ্ট্র বর্ণ বা ধর্মের পার্থক্য ছাড়া আইনের নিকট সমস্ত নাগরিকের সমতা নিশ্চিত করবে, এটা নিশ্চয়তা দেওয়া হয় এবং এটি সমস্ত বিশ্বাসকে সম্মান করবে এবং এটি বিকেন্দ্রীভূত ভিত্তিতে সংগঠিত করা হবে। অর্থাৎ ফ্রান্স একটা ইউনিটারি স্টেট হবে, এটা সেকুলার স্টেট হবে না, একটা ডেমোক্রেটিক স্টেট হবে না, এটা এবং একটা সোশ্যালিস্টিক একটা রিপাবলিক হবে না। এটা নিশ্চিত করা হয়েছে ফ্রান্সের এই পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের রাষ্ট্র নীতিগুলো আলাদাভাবে তার প্রথম অনুচ্ছেদে উল্লেখ করে। এছাড়া সরকার সকল ধরনের সরকারি বেসরকারি ক্ষেত্রে নারী পুরুষের সমান প্রবেশাধিকার সমর্থন করার নীতি রাষ্ট্রীয়ভাবে এখানে ঘোষণা করা হয়েছে। সম্মতা এবং স্পেসিফিকলি নারী এবং পুরুষের সম্মতা
এটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এখানে এই রাষ্ট্রীয় নীতিতে। রাষ্ট্রীয় প্রতীক এবং মূলনীতিগুলো সমূহ সংবিধানের মধ্যে উল্লেখ আছে। সংবিধানের ২য় অনুচ্ছেদে রাষ্ট্রীয় প্রতীক এবং মূলনীতি সমূহ নির্দিষ্ট করা আছে। এতে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার প্রতীক, জাতীয় প্রতীক এবং প্রজাতন্ত্রের সাধারণ নীতিগুলোকে স্পেসিফাই করা হয়, সংজ্ঞায়িত করা হয়। এখানে বলা হচ্ছে যে ফ্রান্সের ভাষা হবে ফরাসি, প্রজাতন্ত্রের ভাষা হবে ফরাসি এবং জাতীয় প্রতীকটি হবে নীল, সাদা এবং লাল ত্রিবর্ণের পতাকা, জাতীয় পতাকাটা, এবং জাতীয় সঙ্গীত হবে লা মার্সেইলাইস। এবং প্রজাতন্ত্রের সাধারণ নীতি হিসেবে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বকে গ্রহণ করা হয়। জনগণের সার্বভৌমত্ব নীতিটাকে ফ্রান্সের সংবিধান অনেক গুরুত্ব দিয়েছে। এই জন্য আলাদা মূল আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ক্ষেত্রে দেখেছিলাম যে জনগণের সার্বভৌমত্বটাকে তারা প্রস্তাবনার স্বীকৃতি দিয়েছে এবং প্রস্তাবনাটাতে বলা হচ্ছে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক বা গণসার্বভৌমত্ব স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র সংবিধানে জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতিটাকে আরো স্পেসিফাই, আরো জোরালো করার জন্য একটা আলাদা অনুচ্ছেদই করা হয়েছে। আমরা এই ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে জনগণের সার্বভৌমত্ব যে নীতিটা, এই নীতিটা ৩ নম্বর অনুচ্ছেদে স্বীকার করে বলা হয়েছে যে জনগণ তাদের এই ক্ষমতা, এই যে জনগণ যে সার্বভৌম ক্ষমতার মালিক, এই ক্ষমতা তাদের প্রতিনিধিদের মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে প্রয়োগ করবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই জনগণের পক্ষে জনগণের সার্বভৌম ক্ষমতার চর্চা করবে। কখনো কখনো জনগণ তার গণভোটের মাধ্যমে এই তার যে গণসার্বভৌমত্ব বা তার সার্বভৌম ক্ষমতাটাকে এক্সারসাইজ করতে পারবে। এইটা ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র সংবিধানে ৩য় অনুচ্ছেদে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে সংবিধানের বিধান অনুসারে সমস্ত প্রাপ্তবয়স্ক ফরাসি নাগরিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভোটাধিকার পাবেন। এটা নিশ্চয়তা বিধান করা হয়েছে। এখানে কোনো ধরনের বৈষম্য তৈরি করা হয়নি। যেমন জনগণকে ভোটাধিকার সর্বদা সার্বজনীন, সমান এবং গোপন থাকবে, এটা বলা হয়েছে, এবং তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আমরা জানি যে ফ্রান্সের যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, এটা একটু ব্যতিক্রম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। এতে তবু তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা হচ্ছে মতোই একটু শক্তিশালী রাষ্ট্রপতি ব্যবস্থা প্রবর্তন করা হয় এই পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের মাধ্যমে। আমরা দেখেছি যে বর্তমান সংবিধানে রাষ্ট্রপতিকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। তৃতীয় এবং চতুর্থ সংবিধানের অধীনে যে রাষ্ট্রপতির অবস্থান খুব দুর্বল ছিল, এবং ওই তৃতীয় এবং চতুর্থ প্রজাতন্ত্রের যে সংবিধানের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকেই এখন একটা রাষ্ট্রপতি শাসিত সরকার বা অধিক ক্ষমতা সম্পন্ন একটা রাষ্ট্রপতিকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সংবিধান প্রণেতাগণ। তো এই জন্যে ওনারা একটা শক্তিশালী রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে। এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার এবং জাতীয় পরিষদ এবং প্রতিরক্ষা কমিটির সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপতি এর হাতে। রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটু ব্যতিক্রম এখানে যে রাষ্ট্রপতি আইনসভা ভেঙে দিতে পারেন, জাতীয় সংসদ যেটা আছে ন্যাশনাল অ্যাসেম্বলি, এটা ভেঙে দিতে পারেন। এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি করতে পারেন না। তারপরে জরুরি পরিস্থিতিতে তিনি বিশেষ ক্ষমতা গ্রহণ করতে পারেন এবং প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জনগণের সরাসরি সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে 5 বছরের নির্বাচিত হন। একাধারে 2বারের বেশি কেউ দায়িত্ব পালন করতে পারেন না। আমরা দেখেছি ফ্রান্সের যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নয়। এখানে যেমন মন্ত্রীরা যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের প্রতি দায়বদ্ধ থাকেন। তো এই জন্য এখানে এটা কিছু
পার্লামেন্টারি সরকার টাইপ যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থার কিছু একটা আদল এখানেও পাওয়া যায়। এখানে আমরা এটার একটা প্রচ্ছন্ন ছায়া দেখতে পাই। এই জন্য অনেকেই এই রাষ্ট্রপতি ফরাসি ধাঁচের যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, এটাকে কোয়াসি প্রেসিডেন্সিয়াল সিস্টেম বা অর্ধ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বলে অভিহিত করেন। ফ্রান্সের রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে আরেকটা ইউনিক ম্যাটার্স হলো যে জনগণের সরাসরি ভোটে এরা নির্বাচিত হন। তবে এই ভোটটা কখনো কখনো দুই ধাপে হয়। ওনাকে অবশ্যই প্রথম ধাপে ভোটে যদি এই মানে 50% প্লাস ভোট না পান, জনগণের শতকরা 50 ভাগের বেশি ভোট যদি না পান, তাহলে উনি আবার দ্বিতীয়বার ইলেকশন করতে হয়। দ্বিতীয়বার ইলেকশনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দুজন ব্যক্তি আবার ইলেকশনে মুখোমুখি হন। তারপরে যিনি সর্বোচ্চ ভোট পান, উনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। এটা একটা ইউনিক ম্যাটার্স এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, ফরাসি ধাঁচের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আমরা দেখেছি যে পার্লামেন্টের ক্ষমতা রয়েছে, তবে এই পার্লামেন্টের ক্ষমতা কম্পারেটিভলি অনেক সীমিত। আমরা ব্রিটেনের যে পার্লামেন্টের যে ক্ষমতার দেখি, তার চেয়ে অনেক কম পার্লামেন্টের ক্ষমতা। এখানে সংবিধান নির্ধারিত বিষয়ে কেবল পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। তাই এছাড়া সরল ডিক্রি দিয়ে সরকার অন্যান্য সমস্ত বিষয়ে আইন করতে পারে। ডিক্রি জারি করার মাধ্যমে আইন করার ফলে স্বাভাবিকভাবে পার্লামেন্টের যে প্রধান দায়িত্ব আইন প্রণয়ন করা, সেই আইন প্রণয়ন করার ক্ষমতাটা অনেক সংকুচিত হয়ে যায়। আর স্পেসিফিক কতগুলো বিষয় নির্ধারণ করে দেওয়া আছে যে পার্লামেন্ট কেবল এই বিষয়গুলোই আইন প্রণয়ন করতে পারবে। এই জন্য পার্লামেন্টের ক্ষমতা অনেক সীমিত এবং পার্লামেন্ট আইন সর্বোচ্চ আইন তৈরির কর্তৃত্ব দেয়া হয়নি। কেননা এই পার্লামেন্ট যে আইন প্রণয়ন করে, সেই আইনকে চ্যালেঞ্জ করার মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে। এটা সংবিধান সম্মত কিনা সেটা যাচাই করার জন্য আলাদা একটা আমরা দেখেছি যে একটা প্রতিষ্ঠানই রয়েছে। যে কথাটা আগেই বলছিলাম যে এটা একটা সংসদীয় পদ্ধতি এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মিশ্রণ। এই উভয় ব্যবস্থায় রাষ্ট্রপতির গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা যেটা দেখি যে দুইটা পদ্ধতি সরকার ব্যবস্থা, একটা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, একটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। ফ্রান্সে আমরা উভয় ধাঁচেরই একটা মিশ্র উপাদানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে সংবিধান প্রণেতারা দুটার অনেকগুলো দিক মিশিয়ে একটা নতুন ধারার শাসন ব্যবস্থা প্রবর্তন করার প্রচেষ্টা চালিয়েছেন। মন্ত্রী পরিষদ জাতীয় পরিষদের নিকট দায়বদ্ধ, আবার অ্যাসেম্বলি সরকারের দায়বদ্ধতা একটি প্রস্তাব দিয়ে বা সরকারের কর্মসূচি বা সরকারের সাধারণ নীতিমালা ঘোষণার মাধ্যমে সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং প্রধানমন্ত্রীকে অবশ্যই সরকারের পদত্যাগ রাষ্ট্রপতির কাছে জমা দিতে হয় এবং একজন মন্ত্রী জাতীয় সংসদ বা সিনেটের সদস্য হতে পারেন না। এখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা গ্রেট ব্রিটেনের যে শাসন ব্যবস্থা দেখি, তার চেয়ে অনেকটা ডিফারেন্স আমরা কিছু ম্যাটার দেখতে পাই। ফ্রান্সে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, আর এর হলো একটি কক্ষ হলো জাতীয় সভা ন্যাশনাল অ্যাসেম্বলি, আর একটা দ্বিতীয় কক্ষ হলো সিনেট। ন্যাশনাল অ্যাসেম্বলি হলো জনপ্রিয় কক্ষ বা নিম্ন কক্ষ, সিনেট হলো উচ্চ কক্ষ। জাতীয় সভার প্রতিনিধিরা প্রত্যক্ষ ভোটাধিকার দ্বারা নির্বাচিত হন, আর অন্যদিকে জাতীয় সভার ডেপুটিগণ, যারা ডেপুটি নামে পরিচিত, তারা 5 বছরের জন্য নির্বাচিত হন। জাতীয় এবং সিনেটের মেয়াদ হলো 9 বছর, সিনেটরদের মেয়াদ। আমরা যেটা আমরা দেখেছি যে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা জাতীয় সভার সদস্য সংখ্যা 577 এবং সিনেটের সদস্য সংখ্যা 321। পঞ্চম প্রজাতন্ত্রের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো সাংবিধানিক পরিষদের উপস্থিতি। এখানে সংবিধানটা একটা সাংবিধানিক পরিষদ গঠন করার বিধান রেখেছে, আর এই পরিষদের সদস্য হলো 9 জন। এই সদস্যদের কার্যকাল 9 বছর, তবে
এই কার্যকাল নবায়নযোগ্য নয়। সদস্যদের মধ্যে ৩ জন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, ৩ জন জাতীয় পরিষদের সভাপতি এবং ৩ জন সিনেটের সভাপতি দ্বারা নিযুক্ত হন। রাষ্ট্রপতি এবং অন্য আইনসভার যে ২টা কক্ষ, ২টা কক্ষের সভাপতি দ্বারা ৩ জন করে নির্বাচিত হন। মোট ৯ জন দিয়ে এই সাংবিধানিক পরিষদকে গঠন করা হয়েছে। সাংবিধানিক পরিষদের প্রধান কাজ হলো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও পার্লামেন্ট নির্বাচন তত্ত্বাবধান করা এবং জারিকৃত আইন সম্পর্কিত ঘোষণা আগে তার বৈধতা যাচাই করা। বৈধতা পরীক্ষা, এটা সংবিধান সম্মত কিনা বা সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে কিনা, সংবিধানের সাথে কোথাও বিরোধ আছে কিনা, এই বিষয়গুলো দেখভালের দায়িত্ব এই সাংবিধানিক পরিষদের রয়েছে। এখানে উচ্চ ন্যায় বিচার আদালত প্রতিষ্ঠার একটা বিধান রাখা হয়েছে। আর উচ্চ ন্যায় বিচার আদালত জাতীয় সংসদ বা যেটা ন্যাশনাল অ্যাসেম্বলি যেটাকে আমরা বলছি এবং সিনেটের দ্বারা প্রতিটি সাধারণ বা আংশিক নির্বাচনের পরে এই সংস্থার জন্য নির্বাচিত সদস্যদের সমন্বয়ে গঠিত হয়ে থাকে এবং এটি তার সদস্যদের মধ্য থেকে তার সভাপতি নির্বাচন করে এবং এর প্রধান কাজ হলো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির রাষ্ট্রদ্রোহ এবং সরকারের সদস্যদের তাদের দায়িত্ব পালনে অপরাধ ও অপকর্মের জন্য বিচার করা। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বিচার বিভাগের উচ্চ পরিষদ। সংবিধানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বিচার বিভাগের স্বাধীনতার গ্যারান্টর হবেন। এটি তাকে সহায়তা করার জন্য বিচার বিভাগের একটি উচ্চ কাউন্সিল এর বিধান রাখে। এটি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত ৯ জন সদস্য নিয়ে গঠিত হয়। রাষ্ট্রপতি নিজেই এই বিচার বিভাগের উচ্চ পরিষদের সভাপতি হন এবং বিচারমন্ত্রী তার সহসভাপতি হন। আর এই উচ্চ পরিষদ বা কাউন্সিলের কাজকে এই কাউন্সিলের কাজ হলো সুপ্রিম কোর্টের আপিল বিচারকদের জন্য মনোনয়ন উপস্থাপন করা এবং অন্যান্য বিচারকদের মনোনয়ন বিষয়ে বিচারমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে মতামত দেয় এবং ক্ষমা প্রার্থনার প্রশ্নে, যে আমরা জানি যে রাষ্ট্রপতির একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে যে উনি ইচ্ছে করলে কাউকে ক্ষমা করে দিতে পারেন। যে কোনো দোষী ব্যক্তি যিনি অপরাধীর অপরাধ বা তার যে শাস্তি মওকুফ করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকে। তবে এই ক্ষমা প্রার্থনার প্রশ্নেও ফ্রান্সের রাষ্ট্রপতি এই বিচার বিভাগীয় উচ্চ পরিষদের সহায়তা নিয়ে থাকেন বা ওনাদের সাথে পরামর্শ করে থাকেন। আরেকটা গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমধর্মী আমরা বলবো যে একটা পরিষদ হলো, এটা হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং সংবিধানে একটি অর্থনৈতিক সামাজিক পরিষদ প্রতিষ্ঠার বিধান রয়েছে। এই পরিষদের কাজ হলো সরকারি বিল, অধ্যাদেশ ও ডিক্রি এবং সেই সাথে সংসদীয় বিলগুলোতে জমা দেওয়ার বিষয়ে তাদের মতামত দেয়া। গণভোট। ফ্রান্স একটা গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য, জনগণের সার্বভৌম ক্ষমতা এনশোর করার জন্য কেবলই নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব দিয়ে তারা চুপচাপ বসে থাকার বিধান রাখেন নাই, বরঞ্চ জনগণ যাতে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট করতে পারেন সেই বিধানও ফ্রান্সের সংবিধান রেখেছে। সংবিধানের অনুযায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জনগণের কাছে একটি গণভোটে কিছু বিষয়ে জমা দিতে পারেন। কি বিষয়ে গণভোট হবে বা গণভোটের জন্য যে কোনো বিষয়ে গণভোট দেওয়ার জন্য রাষ্ট্রপতি জনগণের মুখোমুখি হতে পারেন। প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সরকারের প্রস্তাব বা পার্লামেন্টের 2টি কক্ষের যৌথ প্রস্তাবের ভিত্তিতে সরকারি কর্তৃপক্ষের সংস্থার সাথে সম্পর্কিত যে কোনো বিল গণমাধ্যমের কাছে জমা দিতে পারেন গণভোটের জন্য। ফরাসি সম্প্রদায়। এটি ফরাসি সম্প্রদায় প্রতিষ্ঠা করেছে যা ফরাসি প্রজাতন্ত্র এবং এর সাথে যুক্ত রাজ্যগুলি নিয়ে গঠিত। প্রজাতন্ত্র নিজেই মহানগর ফ্রান্স, বিদেশি অঞ্চল, বিদেশি বিভাগগুলো নিয়ে গঠিত। ফরাসি সম্প্রদায়ের রাজ্যগুলো স্বায়ত্তশাসন উপভোগ করে, তারা গণতান্ত্রিকভাবে তাদের পরিচালনা করে এবং অবাধে তাদের নিজস্ব বিষয় পরিচালনা করে থাকে। এসব ফরাসি সম্প্রদায়ের এখতিয়ার বৈদেশিক নীতি, প্রতিরক্ষা, মুদ্রা, সাধারণ অর্থনৈতিক ও আর্থিক নীতির পাশাপাশি কৌশলগত বিষয় সম্পর্কিত নীতিতে তারা কাজ করতে পারে। প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হলেন ফরাসি সম্প্রদায়ের রাষ্ট্রপতি।
ফরাসি সংবিধানের আর একটা ইউনিক দিক হলো এটা সংবিধানই রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়েছে। আমরা এর আগে দেখেছিলাম যে মার্কিন যে সংবিধান প্রণেতা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রথম প্রেসিডেন্ট রাষ্ট্রপতি উনি চান নাই যে কোনো ধরনের রাজনৈতিক দল বা রাজনৈতিক দলাদলি থাকুক। এই জন্য উনি খুব সচেতনভাবে ওই সংবিধানে রাজনৈতিক দলের বিষয়টা উপেক্ষা করে গেছেন। ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত চিত্রটাই আমরা এই ফ্রান্সের সংবিধানের মধ্যে দেখে থাকি যে ফ্রান্সের রাজনৈতিক দলের স্বীকৃতি দেওয়া হয়েছে, সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের মাধ্যমে। ফ্রান্সের সংবিধানের ৪র্থ অনুচ্ছেদে বলা হয়েছে পলিটিক্যাল পার্টিস এন্ড গ্রুপস shall contribute to the exercise of suffrage. They shall be formed and carry on their activities freely. They shall respect the principle of national sovereignty and democracy. বর্তমান সংবিধান বহুত্ববাদী মত প্রকাশ এবং জাতীয় গণতান্ত্রিক জীবনে রাজনৈতিক দল এবং গোষ্ঠীর ন্যায়সঙ্গত অংশগ্রহণের নিশ্চয়তা দেয়। বহু মত প্রকাশ করতে পারে এবং গণতন্ত্র যাতে চলমান থাকে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকে, কেউ যাতে পিছিয়ে না পড়ে, এইটার নিশ্চয়তা এই ফ্রান্সের এই সংবিধান দিয়েছে। আঞ্চলিক সত্তারও স্বীকৃতি দেওয়া আছে বর্তমান প্রজাতন্ত্রের সংবিধান, টেরিটরিয়াল এন্টিটিস গুলো। এখানে 72.1 অনুচ্ছেদে বলা হয়েছে যে কমিউন, বিভাগ, অঞ্চলসমূহ, বিশেষ মর্যাদা সম্পন্ন অঞ্চল এবং বিদেশের অঞ্চলসমূহ নিয়ে প্রজাতন্ত্রের আঞ্চলিক ইউনিটসমূহ গঠিত হবে। অঞ্চলভিত্তিক প্রতিষ্ঠানসমূহ নির্বাচিত কাউন্সিলের মাধ্যমে তাদের ক্ষমতা আওতাধীন সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। কোনো আঞ্চলিক কর্তৃপক্ষ অন্যের উপর কর্তৃত্ব ব্যবহার করতে পারবে না। ফ্রান্স, আমরা জানি যে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র। ফ্রান্সের বর্তমান পঞ্চম প্রজাতন্ত্র সংবিধান ইউরোপীয় ইউনিয়নের যোগদানের বিষয়টিও স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানের 18.1 অনুচ্ছেদে ইউরোপীয় ইউনিয়নের যোগদান সম্পর্কে বলা হয়েছে, দ্য রিপাবলিক পার্টিসিপেটস ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন কনস্টিটিউটেড বাই স্টেট which have freely chosen to exercise some of their power in common by virtue of the Treaty on European Union and of the Treaty on the Functioning of the Union as the result from treaty signed in Lisbon on 13 December 2007. জাতীয় সভা বা সিনেট ইউরোপীয় আইনের খসড়া প্রস্তাবের সঙ্গতি হিসেবে যুক্তিযুক্ত মতামত জানাতে পারে। মতামতটি ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় কমিশনের কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনের সাথে জড়িত হাউসের সভাপতিকে সম্বোধন করা হয়। সরকারকে মতামত সম্পর্কে অবহিত করতে হয়। সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা এখানে সুস্পষ্ট করা হয়েছে ফরাসি প্রজাতন্ত্রের 16 অধ্যায় 16 শিরোনামে 89 অনুচ্ছেদে, এবং এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সুপারিশে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের সদস্যদের সংবিধানের সংশোধন করার অধিকার রয়েছে। এবং 89.1 অনুচ্ছেদে সংবিধান সংশোধন সম্পর্কে বলা হয়েছে, দ্য প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক on the recommendation of Prime Minister and members of the Parliament alike have the right to initiate amendment to the Constitution. সংবিধান সংশোধন করার জন্য সরকার বেসরকারি সদস্যদের বিলটি 42 অনুচ্ছেদের 3য় অনুচ্ছেদে নির্ধারিত সময়ের মধ্যে বিবেচনা করতে হবে। একই সাথে দুটি সভায় পাশ করতে হবে। গণভোটের মাধ্যমে অনুমোদনের পরে এই সংশোধনীটি কার্যকর হবে। আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে পুরো ক্লাসটা শোনার জন্য, এবং সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। আসসালামু আলাইকুম।